যুদ্ধের ছায়া, গাজার সীমান্তে মিশরের অগ্নিঝরা হুঁশিয়ারি। গাজার আকাশে এখনো ধোঁয়া, রাস্তায় নীরবতা। এমন এক সময়েই প্রতিবেশী মিশর হঠাৎই তুলেছে তলোয়ার। সীমান্তে গর্জে উঠছে সামরিক প্রস্তুতির ঢাক। প্রশ্ন একটাই, ইসরায়েল কি এবার আরব দানবকে জাগিয়ে তুলল? ইসরায়েলের গোপন পরিকল্পনা নিয়ে কায়রোতে চলছে অস্থিরতা। শোনা যাচ্ছে তেল আবিব গাজাবাসীদের দমিয়ে দক্ষিণে ঠেলে দিতে চাইছে। সেই দক্ষিণ মানে মিশরের সিনাই। আর এখানেই মিশরের রক্ত গরম হয়ে উঠেছে। কায়রো সাফ জানিয়ে দিয়েছে, গাজার মানুষের জোরপূর্বক স্থানান্তর একটি রেড লাইন। এই লাইন পেরোলে মিশরের তরবারি নামবে ঝলসে দেয়া বজ্রের মতো। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিজ দৈনিক আল আখবার রিপোর্ট করেছে, মিশর শুধু কথা বলছে না, সৈন্য, অস্ত্র আর যুদ্ধ বিমান তৈরি রাখা হয়েছে। সংকট বাড়লে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন হবে। সিনাইয়ের আকাশে ভেসে উঠবে যুদ্ধ বিমান। প্রস্তুতির প্রতিটি ধাপে যেন ইসরায়েলকে বলা হচ্ছে, থেমে যাও, নয়তো আসবে ঝড়। একজন মিশরীয় সামরিক কর্মকর্তা আল আখবারকে জানিয়েছেন, নির্দেশ স্পষ্ট, ফিলিস্তিনিদের দিকে গুলি নয়। এর মানে মিশরের অস্ত্র শত্রু নয়, মানবতার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি গাজাবাসীদের তাড়ানোর চেষ্টা হয়, প্রতিক্রিয়া আসবে মানবিক আইন মেনে, কিন্তু বজ্রাঘাতের মতো কঠোর। ইসরায়েলও নিশ্চুপ নেই। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা দেখে আতঙ্ক চেপে ধরেছে তেল আবিবকে। অভিযোগ উঠেছে, কায়রো সীমান্তে ভয়ঙ্করভাবে সেনা জড়ো করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি বিষয়টি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তুলেছেন। এ যেন এক লুকোচুরি খেলা। মিশর বলছে প্রতিরক্ষা, ইসরায়েল বলছে আক্রমণের প্রস্তুতি। গল্পে আরও এক টুইস্ট। ইসরায়েল দাবি করছে, মিশর নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি বানাচ্ছে, যার ভেতরে কি আছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো জবাব দিচ্ছে না। ক্ষেপণাস্ত্র লুকানো আছে কিনা তার প্রমাণ নেই, তবুও সন্দেহে অস্থির ইসরায়েল। এদিকে কায়রোর বার্তা স্পষ্ট, গাজাবাসীদের গণস্থানান্তর মেনে নেবে না। তারা কাউকে ঝুঁকতে দেবে না, কাউকে ঠেলে বেরো করবে না। মানবিকতার নামে যে চক্রান্ত, মিশর সেটাকে আগেই রুখে দেবে। সিনেমার মতো দৃশ্য আঁকা যায়। এক পাশে ইসরায়েলের গর্জন, অন্য পাশে মিশরের প্রতিশোধী দৃষ্টি। সীমান্তে সৈন্য সারি, আকাশে প্রস্তুত যুদ্ধ বিমান। গাজা যেন দাবার বোর্ড, কিন্তু এবার খেলোয়াড়রা শুধু ইসরায়েল আর হামাস নয়, প্রবেশ করেছে মিশরের মতো আঞ্চলিক দৈত্য। ইতিহাস সাক্ষী, আরব রাষ্ট্রগুলো অনেক সময় নীরব থেকেছে, কিন্তু এবার মিশর ভিন্ন সুর তুলছে। একদিকে মানবিকতার দাবি, অন্যদিকে সীমান্ত রক্ষার শপথ। ফলে সমীকরণ একেবারে বদলে যাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েল কি গাজার পরিকল্পনায় এগোবে, নাকি মিশরের সতর্কতা শুনে পিছিয়ে যাবে? যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে অজানা পরিণতির অপেক্ষায়। মুসলিম বিশ্ব কি গড়ছে যৌথ ইসলামিক আর্মি? মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, মাটিতে অশান্তি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আর ইয়েমেন, প্রতিটি দেশের ঘটনা যেন এক ধারাবাহিক উত্তেজনার গল্প। কিন্তু হঠাৎ দোহা, কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু হামাসের বৈঠকে লক্ষ্য করেনি, বরং পুরো আরব ও মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন হামাস নেতা এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। আন্তর্জাতিক আইনও এই হামলাকে সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। আরব বিশ্বে এই আঘাতকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। আর এখানেই প্রশ্ন ওঠে, মুসলিম দেশগুলোকে যৌথ সামরিক বাহিনী অর্থাৎ ইসলামিক আর্মি গঠন করবে? ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলো এখনই যদি একত্রিত হয়ে নিজেদের রক্ষা করতে চায়, তাদের যৌথ সামরিক বাহিনী গঠন করা ছাড়া বিকল্প নেই। তার মতে, শুধু সামরিক নয়, রাজনৈতিক অর্থনৈতিক অংশীদারিত্বও প্রয়োজন। তিনি সতর্ক করলেন, ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, পুরো অঞ্চলে তার প্রভাব পড়বে। পুরনো প্রস্তাবের পুনরুজ্জীবন। ইসলামিক আর্মির ধারণা নতুন নয়। প্রায় 1 দশক আগে মিশর এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্ন জোটগত সম্পর্কের কারণে তখন তা বাস্তবায়ন হয়নি। দোহা হামলার পর এই প্রশ্ন আবার জীবন্ত হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোকে সত্যিই একযোগে সামরিক শক্তি গড়ে তুলতে পারবে? উপসাগরীয় রাজনীতি টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, এখন কঠিন অবস্থায়।
2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল তারা, কিন্তু দোহা হামলার পর এই সম্পর্ক নতুন চাপের মুখে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। ইসলামিক আর্মি গঠনের উদ্যোগ যদি এগিয়ে আসে, পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আর মুসলিম বিশ্বে ঐক্য রক্ষা দুটি একসাথে রাখা কঠিন হয়ে যাবে। ফিলিস্তিন প্রশ্ন ও মুসলিম ঐক্য। দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিন। ইরাকের প্রধানমন্ত্রী মনে করেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম বহুদিন ধরেই মুসলিম দেশগুলোকে একত্রিত করার মূল কেন্দ্র। এবারও মুসলিম তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সরব ইসলামিক আর্মির দাবি করছে। রাশিয়ার শক্তি ও চ্যালেঞ্জ। ইরানও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই জটিলতায় ইরানের সামরিক ও কৌশলগত শক্তি নজর কাড়া। হিজবুল্লাহ থেকে ইয়েমেনি হুথি, সকলের পিছনে আছে তেহরানের শক্তিশালী ছায়া। ইসলামিক আর্মি গঠিত হলে শুধু ইসরায়েল নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যও পাল্টে যেতে পারে। দোহা হামলা দেখিয়ে দিল ইসরায়েল আর সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপরও আঘাত চালাচ্ছে। ইসলামিক আর্মি শুধু প্রতীকী নয়, এটি বাস্তব চাহিদা। মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি কূটনৈতিক জটিলতায় থেমে যাবে? একটাই বিষয় পরিষ্কার, যখন আগ্রাসন সীমা ছাড়িয়ে যায়, ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে। ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ নতুন মোড় নিয়েছে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবার তুরস্ককে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে। সিরিয়ার কৌশলগত অবস্থান এবং আঙ্কারার শক্তিশালী ভূ রাজনৈতিক ভূমিকা ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদ কোনো কাল্পনিক ভাবনা নয়, এটি বাস্তব। যদি এটি থামানো না যায়, ধীরে ধীরে শুধু প্রতিবেশী দেশ নয়, আরও দূরের দেশগুলোও ইসরায়েলের হুমকির মুখে পড়বে। তুরস্কের ক্ষেত্রে বিষয়টি কেবল হামাস বা ফিলিস্তিনের সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসরায়েল সিরিয়ার উপর প্রভাব বিস্তার করতে চাইছে, আর তুরস্ক সেই কৌশলগত এলাকাগুলো ধরে রাখতে চায়। ফলে দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা স্পষ্ট। ইসরায়েল তুরস্ক সংঘাত কেবল সামরিক নয়, রাজনৈতিকও। তুরস্কের সাধারণ জনগণই ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে। এই মনোভাব আঙ্কারার পক্ষে ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া আরও কঠিন করে তুলেছে। তাই সংঘাতের মূল কারণ শুধু হামাস নয়, বরং ইসরায়েলের বৃহত্তর সম্প্রসারণবাদী লক্ষ্য। এছাড়া ইরানের শক্তি ও প্রভাব এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করছে। দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বলেন, যদি মুসলিম দেশগুলো একজোট হয়, ইসরায়েল কোনো দেশকে সরাসরি আক্রমণ করার সাহস পাবে না। মাসুদ পেজিশকিয়ান আরও বলেন, মুসলিম বিশ্ব ঐক্য গড়ে তোলা এখন সময়ের সর্বোচ্চ দাবি। সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য বড় মুসলিম দেশগুলো যদি একত্রে কাজ করে, তাহলে ইসরায়েলের সম্প্রসারণবাদ ঠেকানো সম্ভব। সৌদি যুবরাজের জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, ইসলামিক দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ, যাতে ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া যায়। তিনি সতর্ক করে দেন, এই অঞ্চলে পরিস্থিতি অতীব সংবেদনশীল, তাই দেশগুলোর মধ্যে সহযোগিতা আর ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের শক্তি। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি এই মুহূর্তে মুসলিম বিশ্বের জটিল পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি সবই ইরানের শক্তিশালী ছায়ার আওতায়। ইসলামিক দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তবে শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। ইসরায়েলি সম্প্রসারণবাদের পথে তুরস্ক দাঁড়িয়ে আছে। আঙ্কারার অবস্থান শুধু সামরিক নয়, ভূ রাজনৈতিক। আরব ও ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে পারে। দোহা সম্মেলনই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের শুরু। এবার প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো কি সত্যিই ঐক্যবদ্ধ হয়ে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হবে, নাকি কূটনৈতিক জটিলতায় আবারও পিছিয়ে যাবে? যার উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের মানচিত্র। আরব দেশগুলো কি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ। দোহায় অনুষ্ঠিত ইসলামিক শীর্ষ সম্মেলনের পর উপসাগরীয় দেশগুলো থেকে এসেছে এক বিশাল ঘোষণা।
যদি কেউ এক দেশকে আক্রমণ করে, পুরো উপসাগরীয় অঞ্চল প্রস্তুত প্রতিক্রিয়া দেখাতে। জিসিসি কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। সুপ্রিম কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রগুলোর নিরাপত্তা অখণ্ড। একজনের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ। হামলার পর জিসিসি দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থার মূল্যায়ন করতে দোহায় একটি অসাধারণ অধিবেশন আয়োজন করেছে। হামলার পর জিসিসি দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থার মূল্যায়ন করতে দোহায় একটি অসাধারণ অধিবেশন আয়োজন করেছে। কাউন্সিল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপসাগরীয় প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন সামরিক কমান্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন করতে। দোহায় ইসরায়েলের হামলা কাতারের মধ্যস্থতা ভূমিকা পুরোপুরি ব্যাহত করেছে। এটি কেবল কাতারের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য শঙ্কার সংকেত। এই হামলা গাজায় যুদ্ধবিরতি আয়োজন, বন্দিদশা ও বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। জিসিসি সব দেশের পক্ষ থেকে কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং এর প্রতিক্রিয়ামূলক পদক্ষেপগুলোর পূর্ণ সমর্থন জানিয়েছে। সুপ্রিম কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণ মোকাবেলায় কাতারের পাশে জিসিসি রাষ্ট্রের পূর্ণ সংহতি রয়েছে। জোর দিয়ে বলা যায়, জিসিসি রাষ্ট্রের নিরাপত্তা অবিচ্ছেদ্য। জিসিসি সনদ এবং যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুসারে যে কোনো একটির ওপর আক্রমণ তাদের সকলের উপর আক্রমণ। দোহা শীর্ষ সম্মেলনের পর আরব ও মুসলিম নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেছেন। খসড়া বিবৃতিতে দেশগুলিকে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের সাথে সব সম্পর্ক পর্যালোচনা করতে। এছাড়া তারা উল্লেখ করেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করতে আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। জিসিসি সচিব মার্কিন যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের ওপর প্রভাব ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এটি ইঙ্গিত দেয় যে মুসলিম দেশগুলো কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকছে না, তারা সত্যি একত্রে পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের শক্তি ও প্রভাব। ইরানও এই ঐক্যের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্বতন্ত্র গোষ্ঠীর সঙ্গে সংযুক্তি এবং আরব অঞ্চলে তার প্রভাব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো হিসেবে কাজ করছে। মুসলিম দেশগুলো একজোট হলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। কাতারে ইসরায়েলি হামলার পর আরব দেশগুলো এক নতুন অবস্থানে দাঁড়িয়েছে। দোহা সম্মেলনের ঘোষণা কেবল রাজনৈতিক নয়, এটি সামরিক প্রতিশ্রুতি এবং মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়ের সূচনা। মুসলিম বিশ্ব কি সত্যিই ঐক্যবদ্ধ হবে, নাকি পশ্চিমা চাপ ও কূটনৈতিক জটিলতায় আবারও থেমে যাবে, যার উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য। ইসরায়েলের ভাঙা ঢাল। একটা যুদ্ধ চলছে, সামনে গাজা, পেছনে ইসরায়েল। আকাশে ড্রোনের গর্জন, মাটিতে বিস্ফোরণের ঝড়। কিন্তু আসল বিস্ফোরণ ঘটছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের ভেতরে, যেখানে ভেঙে পড়ছে সৈন্যদের মনোবল। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা অভিযানে 20,000 ইসরায়েলি সৈন্য আহত। সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে যুদ্ধক্ষেত্রের মতোই ভেতরের যুদ্ধ লড়ছে তারা। আহতদের অর্ধেকই শারীরিকভাবে নয়, মানসিকভাবে বিধ্বস্ত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 56% সৈন্যের মধ্যে ধরা পড়েছে পিটিএসডি, যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত। একজন সৈন্য দিনের আলোতেও রাতের দুঃস্বপ্নে ভুগছে। অনেকের শরীরও আর সাড়া দিচ্ছে না। 99 জন অঙ্গহানিপ্রাপ্ত, 16 জন সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত। যুদ্ধ তাদের থেকে কেড়ে নিয়েছে হাত, পা, এমনকি দাঁড়ানোর ক্ষমতাও। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক শত্রু দাঁড়িয়ে গেছে, আত্মহত্যা। ইসরায়েলি মিডিয়া বলছে, শুধু এই বছরেই প্রায় 20 জন সৈন্য আত্মহত্যা করেছে। আইআরএনএ জানাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আত্মহত্যার সংখ্যা অন্তত 43। এটা প্রমাণ করে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি ঘটছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং সৈন্যদের মনের ভেতরে। এদিকে বিভিন্ন ফ্রন্টে 904 জন ইসরায়েলি সেনা নিহত। শুধু 7 অক্টোবরেই প্রাণ গেছে 329 জনের। গাজায় স্থল অভিযানে মরেছে আরও 460 জন। হিজবুল্লাহর আক্রমণে নিহত 29 আর লেবাননের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 51 জন সৈন্য। প্রতিদিন যেন নতুন কফিন নামছে ইসরায়েলের ঘরে ঘরে। কিন্তু এখানেই থেমে নেই কাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে, আহতদের 64% রিজার্ভ সৈন্য, মানে যারা সাধারণ জীবন থেকে হঠাৎ টেনে আনা হয়েছে যুদ্ধে।
এদের অনেকেই পরিবার ছেড়ে মাঠে, কিন্তু ফেরার পথে তারা হয় দেশে ক্ষত নিয়ে। এখন ইসরায়েল দৌড়াচ্ছে নতুন সমাধানের দিকে। প্রতিরক্ষামন্ত্রী কার্টস আর অর্থমন্ত্রী স্মোট্রিচ গঠন করেছেন একটি জাতীয় কমিটি। নেতৃত্বে থাকবেন অধ্যাপক শ্লোমো মোর ইয়োসেফ। তাদের লক্ষ্য একটা বৃহৎ পুনর্বাসন ব্যবস্থা দাঁড় করানো। কারণ বাস্তবতা হলো, ইসরায়েলের আহত সৈন্যদের সারাতে হাসপাতালের চেয়ে বড় যুদ্ধক্ষেত্র আর কোথাও নেই। কিন্তু প্রশ্ন হলো, যখন সৈন্যরা মানসিকভাবে হেরে যাচ্ছে, যখন শত শত পরিবার কফিন বুকে টেনে নিচ্ছে, তখন যুদ্ধের আসল বিজয়ী কে? ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তাঁর দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। মুসলিম ন্যাটো। ইসরায়েলের আগ্রাসনের জবাবে গর্জে উঠছে নতুন এক সামরিক স্বপ্ন। যদি পশ্চিমা দুনিয়া নিজেদের রক্ষায় ন্যাটো বানাতে পারে, তবে মুসলিম দুনিয়া কেন নয়? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কায়রো থেকে তেহরান পর্যন্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একের পর এক হামলায় চলছে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি মুসলিম দেশ, সাথে উত্তর আফ্রিকার একটি দেশও। ঝুঁকিতে আছে আরও অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসলামিক দেশগুলো আবার ভাবতে শুরু করেছে, সময় কি এসেছে একটি মুসলিম ন্যাটো গঠনের? আগুনে ঘি। ইরান ও মিশরের প্রস্তাব। মিশর প্রথমেই ন্যাটোর আদলে একটি ইসলামিক সামরিক জোটের প্রস্তাব দিয়েছে। একই সুরে কথা বলেছে ইরান ও ইরাক। ইরান শুধু প্রস্তাবে দিচ্ছে না, বলছে তারাই দিতে পারবে প্রযুক্তিগত নেতৃত্ব। কারণ এরই মধ্যে ইরান প্রমাণ করেছে, নিজেদের বানানো মিসাইল দিয়েই ইসরায়েলের কৌশল ভেঙে চুরমার করা যায়। তাদের কামিকাজে ড্রোন আজ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতকে শক্ত করছে। আর আয়াতুল্লাহ খামেনির বাহিনী যুদ্ধক্ষেত্রে বহুবার নিজেদের শক্তি দেখিয়েছে। যদি ইরান নেতৃত্ব দেয়, তবে কি উপসাগরীয় দেশগুলো নিজেদের পশ্চিমা মিত্রদের ছেড়ে সত্যিই এদিকে ঝুঁকবে? মুসলিম বিশ্বের লুকানো শক্তি। একদিকে আমেরিকা, ন্যাটো আর ইসরায়েল, ত্রিমুখী জোট। অন্যদিকে মুসলিম দেশগুলোর সামরিক শক্তির চিত্রও কম ভয়ঙ্কর নয়। তুরস্ক, ন্যাটোর সদস্য, প্রতিরক্ষা শিল্পে দারুণ অগ্রগতি। নতুন সব ড্রোন ও যুদ্ধ সরঞ্জামে ইসলামিক বিশ্বের সেরা সামরিক শক্তি। পাকিস্তান, একমাত্র পারমাণবিক মুসলিম দেশ, আকাশযুদ্ধে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যে বিশ্বকে চমকে দিয়েছে। সৌদি আরব, বিশ্বে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেট, হাতে আমেরিকান ও ব্রিটিশ অত্যাধুনিক অস্ত্র। মিশর, আফ্রিকার মাটিতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা, মাঠের যোদ্ধা যারা প্রতিদিন ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। টাকার ঝাঁপি, আগ্রাসনের জবাব। একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট গঠনের জন্য অর্থের অভাব হবে না। উপসাগরীয় দেশগুলোর হাতে রয়েছে অগণিত তেল, ডলার। এতদিন তারা পশ্চিমা অস্ত্রের দিকে ঝুঁকেছিল, কিন্তু এখন যদি তারা ইরান, তুরস্ক, রাশিয়া বা চীনের দিকে মুখ ফেরায়, তবে বদলে যেতে পারে পুরো বিশ্ব শক্তির ভারসাম্য। সিনেম্যাটিক দৃশ্য কল্পনা করুন। কায়রোর বিশাল হলঘরে টেবিল ঘিরে বসে আছেন মুসলিম বিশ্বের সেনাপতিরা। তাদের চোখে একটাই দৃঢ়তা, ইসরায়েলের আগ্রাসন আর চলবে না। তেহরানের মানচিত্রে আঁকা হচ্ছে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা। ইসলামাবাদের ঘাঁটিতে গর্জন করছে যুদ্ধ বিমান। রিয়াদের বিলাসবহুল প্রাসাদে বসে সৌদি নেতৃত্ব অর্থের ঝাঁপি খুলছে। আর গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসছে একটাই স্লোগান, মুসলিম ন্যাটো চাই। ইসরায়েল হয়তো ভেবেছিল একে একে মুসলিম দেশগুলোকে আক্রমণ করে ভেঙে ফেলা সহজ হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। তাদের আগ্রাসনই এখন এক বিশাল জোট গঠনের পথে ঠেলে দিচ্ছে মুসলিম বিশ্বকে। প্রশ্ন এখন শুধু সময়, কবে তৈরি হবে সেই মুসলিম ন্যাটো? আর তৈরি হলে বিশ্ব রাজনীতির মানচিত্রে সেটা হবে কি সবচেয়ে বড় গেম চেঞ্জার? নেতানিয়াহুর আগুনে ঘোষণা, ফিলিস্তিন নয়, এবার পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। দোহা, কূটনৈতিক আলোচনার শহর হঠাৎই কেঁপে উঠল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েলের বিমান থেকে ছুটল আগুন, লক্ষ্য ফিলিস্তিনি নেতৃত্ব, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি টেবিলে বসেছিলেন। মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আশা,
গাজার রক্তক্ষয়ী যুদ্ধ থামার আগে শুরু হলো নতুন অধ্যায়। এই হামলা যেন শুধু কাতার নয়, পুরো বিশ্বকেই হুমকি দিয়ে বলল, ইসরায়েলের আগুনের হাত পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। 2 বছরের কম সময়ে গাজায় নিহতের সংখ্যা 64,000 ছাড়িয়েছে, অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল এটিকে ইতোমধ্যেই গণহত্যা বলেছে, কিন্তু দোহা হামলা গল্পটিকে অন্য উচ্চতায় নিয়ে গেল। এবার আঘাত হলো একটি স্বাধীন রাষ্ট্রে, যা স্পষ্ট জানিয়ে দিল ইসরায়েল শুধু ফিলিস্তিন দখলেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক আইন ও কূটনীতির বুকেও আঘাত করছে। যুদ্ধবিরতির ভ্রান্ত ধারণা। ইসরায়েলের ইতিহাস খুললেই স্পষ্ট হয়, তাদের অভিধানে যুদ্ধবিরতি শব্দটি নেই। যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রও এখন যুদ্ধ থামানোর প্রস্তাব আনে, ইসরায়েল তখনও তা উপেক্ষা করে, কারণ এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে দখল, নিপীড়ন আর ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করার নীতির ওপর। দোহা হামলা তাই কেবল একটি শহরে আঘাত নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। পশ্চিমাদের হঠাৎ জাগরণ। অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। গাজায় হাজারো নারী শিশুর মৃত্যুতে নীরব থাকা পশ্চিমা শক্তিগুলো এবার হঠাৎ মুখ খুলল। ব্রিটেন, ফ্রান্স, এমনকি ভারতও নিন্দা জানালো দোহায় ইসরায়েলি হামলার। প্রশ্ন উঠছে, একটি ক্ষেপণাস্ত্র কি হাজারো লাশের চেয়ে ভয়াবহ, নাকি তারা অবশেষে বুঝতে পারছে ইসরায়েলের আগ্রাসন একদিন তাদের নিরাপত্তার গায়েও আগুন ধরাতে পারে? এখানেই উন্মোচিত হয় আন্তর্জাতিক রাজনীতির ভণ্ডামি। ওয়াশিংটনের দ্বিমুখী ভাষা। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট নিন্দা জানালেও যোগ করলেন, হামাসকে নির্মূল করাই চূড়ান্ত লক্ষ্য। প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আশ্বাস দিলেন এমন হামলা আর হবে না, অথচ বাস্তবে তিনি ইসরায়েলের ওপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারছেন না। ফলে ওয়াশিংটনের আশ্বাস দোহায় শোনা যাচ্ছে ফাঁকা বুলি হিসেবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস গর্জে উঠলেন, ইসরায়েলের দীর্ঘ হাত শত্রুকে যে কোনো জায়গায় আঘাত করবে। সেই সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু কাতারকে হুমকি দিলেন, সন্ত্রাসীদের যদি আশ্রয় দাও, আমরা নিজেই ব্যবস্থা নিব। সন্ত্রাসী কাকে বলা হবে তার সংজ্ঞাও তারা নিজের মতো বানিয়ে নিচ্ছে। 6 দেশে হামলার নজির। আল জাজিরার তথ্য অনুযায়ী মাত্র 72 ঘন্টায় ইসরায়েল হামলা চালিয়েছে অন্তত 6 দেশে: ফিলিস্তিন, কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনে। এতে গোটা মধ্যপ্রাচ্যই পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউরোপে মোসাদের টার্গেট হত্যার ইতিহাসও মনে করিয়ে দেয়, ইসরায়েলের আগ্রাসন কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক হুমকি। দোহা হামলার মাধ্যমে নেতানিয়াহু যেন মুখ ফসকে সত্য প্রকাশ করলেন, এ লড়াই কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, পুরো বিশ্বের বিরুদ্ধে। প্রশ্নটা এখন সবার সামনে, কে নিরাপদ, আর কতদিন আন্তর্জাতিক আইনকে ছিঁড়ে ফেলে ইসরায়েল তার আগুন ছড়িয়ে দেবে? একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না। একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না। কাতারে হামলার পর আরব দুনিয়ার ঘুম ভাঙল। আকাশে হঠাৎ গর্জে উঠল যুদ্ধ বিমান। কাতারের রাজধানী দোহা, আলো ঝলমলে শহর, এক মুহূর্তেই কেঁপে উঠল ইসরায়েলের বোমা হামলায়। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা। নাম দেওয়া হয়েছে অপারেশন সামিট অফ ফায়ার। কিন্তু এই আগুনের শিখা ছড়িয়ে পড়েছে পুরো আরব বিশ্বে। বিস্ময় থেকে প্রতিরোধ। ইসরায়েলের কাতার আক্রমণ যেন এক ভূমিকম্প। শুধু দোহাই নয়, কেঁপে উঠল কায়রো, রিয়াদ, আলজিয়ার্স, সব আরব রাজধানী। বহুদিনের ভাঙাচোরা সম্পর্ক, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে হঠাৎ যেন সবাই এক সুরে কথা বলতে শুরু করল, আমাদের নিজস্ব প্রতিরক্ষা জোট চাই। মঞ্চে এলো মিশর। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। তিনি ঘোষণা দিলেন মিশর 20,000 সৈন্য দিতে প্রস্তুত, যদি গড়ে ওঠে যৌথ আরব বাহিনী। প্রস্তাবটা নতুন নয়, প্রায় 9 বছর আগে এমন এক প্যান আরব ফোর্স গঠনের কথা উঠেছিল। তখন সেটি কাগজেই আটকে ছিল, কিন্তু কাতারের মাটিতে ইসরায়েলি হামলা পুরনো সেই কাগজে নতুন আগুন জ্বালিয়ে দিল। ন্যাটো স্টাইল বাহিনী। কায়রোর পরিকল্পনা স্পষ্ট, ইউরোপের ন্যাটোর মতোই একটি আঞ্চলিক সামরিক জোট। যে কোনো আরব রাষ্ট্র আক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে এই বাহিনী। কমান্ড ভাগাভাগি হবে, যাতে একটি রাষ্ট্র সব ক্ষমতা দখল করতে না পারে। আল সিসি চান মিশর থাকুক নেতৃত্বে, সৌদি আরব বা কোনো উপসাগরীয় দেশ থাকবে দ্বিতীয় কমান্ডে। প্রস্তাবে মরক্কো, আলজেরিয়া এবং আরও কয়েকটি দেশের নামও উঠেছে। লক্ষ্য আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করা। কূটনৈতিক দাবি। একজন নাম প্রকাশ না করা মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন,
কবে, কোথায়, কিভাবে বাহিনী মোতায়েন করা হবে তার জন্য একটি কাঠামো তৈরি হচ্ছে। আল আখবার পত্রিকার দাবি, এই বাহিনীর গঠন হবে রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্যের ভিত্তিতে, অর্থাৎ শুধু শক্তি নয়, রাজনীতিও সমান গুরুত্ব পাবে। আগুনে ঘি। ইসরায়েল ভেবেছিল হামাস নেতাদের আঘাত করবে, কিন্তু বাস্তবে যেন পুরো আরব দুনিয়াকে এক সুতোয় গেঁথে দিল। দোহা ইতিমধ্যেই ঘোষণা করেছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। সেখানে আলোচনার টেবিলে বসে একটাই প্রশ্ন ঘুরবে, আর কতদিন প্রতিরোধহীনভাবে আঘাত সহ্য করবে আরবরা? অনিশ্চিত ভবিষ্যৎ। ইতিহাস বলে আরব বিশ্ব বহুবার ঐক্যের কথা বলেছে, কিন্তু বিভাজনেই শেষ হয়েছে সেই স্বপ্ন। এবার কি ভিন্ন কিছু ঘটতে চলেছে? আল সিসির 20,000 সৈন্য কি সত্যি একটি নতুন শক্তির সূচনা করবে, নাকি আবারও রাজনৈতিক দ্বন্দ্বে হারিয়ে যাবে? কিন্তু আরব দুনিয়ার চোখে জ্বলছে নতুন আগুন, প্রতিশোধের নয়, প্রতিরোধে। শত্রুর আঘাতেই শুরু হতে পারে আরব ঐক্যের সবচেয়ে বড় অধ্যায়। আগুনের ছায়ায় তেল আবিব, ইয়েমেন ইসরায়েল সংঘাতে নতুন মোড়। ভোরের অন্ধকার তখনও কাটেনি, হঠাৎ করেই মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন। মানুষ দিশেহারা, কেউ আশ্রয় কেন্দ্রে ছুটছে, কেউ বা জানালার ফাঁক গলে তাকিয়ে আছে আকাশের দিকে। ঠিক সেই সময় খবর এলো ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবে নিক্ষেপ করেছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটা কিন্তু কোনো সাধারণ হামলা নয়। হুথিদের দাবি, এই ক্ষেপণাস্ত্র বহন করছিল গুচ্ছ বোমা, যেটা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে। তারা বলছে অভিযান সফল হয়েছে, সংবেদনশীল জায়গাগুলোতে আঘাত হেনেছে। নাম দিয়েছে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র অপারেশন। প্রতিশোধের আগুন। ইসরায়েলি যুদ্ধবিমান আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। একটি সামরিক জনসংযোগ সদর দপ্তর আর জ্বালানি স্টেশন ধসে পড়ে মুহূর্তেই। অন্তত 35 জন মারা যায়, আহত হয় 130 জনের বেশি। চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ আর আতঙ্ক। হুথিদের ভাষায় সানার রক্ত বৃথা যাবে না। সেই প্রতিশোধের আগুনেই তারা ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের দাবি আকাশে ধ্বংস, তবে অন্য এক ছবি আঁকছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের দাবি ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝপথের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আইডিএফ অবশ্য এ নিয়ে মুখ খোলেনি যে ক্ষেপণাস্ত্র আসলেই গুচ্ছ বোমা বহন করছিল কিনা। তবে এই হামলা যে ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই। আকাশে সাইরেন বাজতেই এক মুহূর্তে শহর থেমে যায়। নেতানিয়াহুর লড়াইয়ের ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, কয়েকদিন আগেই আমরা হুথিদের সন্ত্রাসী সরকার ভেঙে দিয়েছি। রামন বিমানবন্দরেও তারা হামলা চালিয়েছে, কিন্তু তাতে আমাদের সংকল্প দুর্বল হয়নি। আমরা আকাশ থেকে আবার আঘাত হেনেছি তাদের ঘাঁটি ও সন্ত্রাসী কেন্দ্রগুলোতে। যারাই আমাদের আঘাত করবে আমরা তাদের খুঁজে বের করব। এ যেন এক যুদ্ধ ঘোষণা। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে নারাজ। প্রতিশোধ থামছে না। ইসরায়েলের দাবি, যতই হোক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে। হুথিদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তারা বলছে গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলকে টানা আঘাত করতে থাকবে, এমনকি প্রাণঘাতী হামলা হলেও প্রতিরোধ থামবে না। এই টানাপোড়েনের মাঝেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। ফলে প্রতিশোধের অঙ্গীকার আরও শক্ত হয়েছে হুথিদের মনে। তেল আবিবের রাত এখন আর আগের মতো শান্ত নয়। একদিকে ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে হুথিদের অদম্য প্রতিশোধ স্পৃহা। আকাশী ক্ষেপণাস্ত্রের লাল রেখা যেন রক্তক্ষরণ হয়ে ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত। এবার কি মিশরও রণক্ষেত্র? সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েল কাতারে চালালো হামলা। কাতার, যে দেশ এতদিন হামাস ইসরায়েল শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী, যে দেশ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তাহলে আর বাকি রইল কি? মধ্যপ্রাচ্যের মানচিত্রে এবার কি নতুন করে আগুন জ্বলবে? এক দোদুল্যময় সময় এখানেই সে সবচেয়ে বড় দার্শনিক। আজ কাতার, কাল কার পালা? মিশর নাকি ইতিমধ্যেই ধরে নিয়েছে তাদেরও টার্গেট করবে ইসরায়েল, আর তাই কায়রো এখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই জানাচ্ছে, মিশরের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ইসরায়েল হয়তো হামাস নেতাদের টার্গেট করতে মিশরের ভিতরে হামলা চালাবে। যদি এমনটা ঘটে তাহলে পরিণতি হবে ভয়াবহ। কায়রোর সতর্কবার্তা,
মিশর ইতোমধ্যেই ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে তাদের মাটিতে হামলা মানে এক নতুন যুদ্ধের দরজা খুলে দেয়া। মিশরের ভাষায়, আমাদের আশ্রয়ে থাকা হামাস নেতাদের ওপর যে কোনো আঘাত মানে মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত, পাল্টা জবাব আসবেই। কূটনৈতিক চ্যানেল ঘুরে ইসরায়েলকেও বার্তা দিয়েছে কায়রো, শান্তি প্রক্রিয়ায় মনোযোগ দিন, হামলার ফন্দি বাদ দিন, নইলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিরতায় ডুবে যাবে। ইসরায়েলের ঘোষণা। কাতারে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্জে উঠেছিলেন, তারা যেখানে থাকবে আমরা সেখানেই আঘাত করব। এই কথাতেই নাকি মিশর আঁচ পেয়েছে, এবার হয়তো তাদের দিকেও তাক করেছে তেল আবিব। মিশরের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের মাটিতে হামাস নেতাদের আক্রমণ মানেই মিশরের ওপর হামলা, আমরা চুপ করে থাকব না। প্রতিরক্ষার দেয়াল। কাতারে হামলা মিশর আগে থেকে টের পায়নি, কিন্তু এবার আর সুযোগ দিতে চাইছে না। তাই সীমান্তে বসানো হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলা হচ্ছে চীন থেকে কেনা সেই সিস্টেম এখন মিশরের ঢাল। তবে বিশ্লেষকরা বলছেন মিশর কেবল হামাসের পক্ষ নিচ্ছে না, বরং তারা চাইছে শান্তির পথ যেন পুরোপুরি ভেঙে না পড়ে। বহু বছর ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে মিশর, যেন গাজার আগুন একদিন নিভে যায়। কিন্তু বাস্তব দৃশ্যপট আলাদা। যুদ্ধবিরতি ভেঙে যখন থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তখন থেকেই ক্ষুব্ধ কায়রো। এখন প্রশ্ন, ইসরায়েল যদি সত্যিই মিশরের ভেতরে আঘাত হানে, তাহলে কি কায়রোও নামবে যুদ্ধে? মধ্যপ্রাচ্যের আকাশ যেন দাবানল, কাতার পুড়েছে, গাজা তো আগুনে জ্বলছে। মিশর এখন প্রস্তুত, আঙুল ট্রিগারে, শুধু সময় অপেক্ষা করছে কে আগে টেনে ধরবে সেই ট্রিগার। দোহা। সোনালি আলোয় ভাসা এক শহর, যে শহর নিজেকে ভেবেছিল অজেয়। কিন্তু সেপ্টেম্বরের সেই রাত, আকাশ ছিঁড়ে নামল আগুনের বৃষ্টি, নিরাপত্তার দেয়াল গুড়িয়ে গেল, মায়া ভাঙল। যে কাতার আমেরিকার ছায়ায় নিশ্চিন্তে ঘুমাতো, সে জেগে উঠেছে আতঙ্কে। রাস্তা জুড়ে সাইরেন, আর্তনাদ। বিশ্ব তাকিয়ে আছে এক নতুন প্রশ্নে, এক নতুন বাস্তবতায়। কোন প্রতিশ্রুতি সত্য আর কোনটা কেবল শূন্য শব্দ? ইতিহাস মনে করিয়ে দিচ্ছে সৌদির তেল স্থাপনা, আবুধাবির রাত, প্রতিবারই আমেরিকার ঢাল ফেটে গেছে। আজ সেই ফাটল দোহার বুকে। কাতার, যে পেয়েছিল মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা, যে ভেবেছিল আমেরিকা আছে, কিছু হবে না, আজ তাদের প্রশ্ন করতে হচ্ছে, আমেরিকা তুমি কোথায় ছিলে যখন আকাশ জ্বলছিল? এ যেন এক সিনেমার ক্লাইম্যাক্স, একদিকে অবিশ্বাস, অন্যদিকে বিকল্পের অন্ধকার। চীন, রাশিয়া, নাকি আবার সেই পুরনো আমেরিকা? কাতারের ভবিষ্যৎ কোন পথে যাবে? কিন্তু ইতিহাস একটাই বলে, আগুনের ছায়া মুছে যায় না সহজে। দোহা সেই রাতকে মনে রাখবে, আর উপসাগরের রাজনীতি আর কখনো আগের মতো থাকবে না। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে শুরু হলো এক নতুন অধ্যায়। ক্রিশ্চিয়ান দিওয়ান স্পষ্ট করে দিলেন, উপসাগরের যে কোনো সদস্য রাষ্ট্রে আঘাত মানে পুরো উপসাগরের উপর হামলা। এবং দোহায় হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নটা এখন আরও জটিল হয়ে পড়েছে। মিত্রের মুখোশ খুলে যাচ্ছে। কাতার জানে দোহার বুকেই আছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, হাজার হাজার মার্কিন সেনা বসে আছে সুরক্ষার নামে। তবুও সেই রাতের আকাশে ভেসে এলো ইসরায়েলি বোমার শব্দ। প্রশ্নটা এখন স্পষ্ট, আসলেই কতটা ভরসা করা যায় আমেরিকার প্রতিশ্রুতির ওপর? রাজনৈতিক বিশ্লেষক উলভিকসন মনে করিয়ে দিচ্ছেন, এটাই প্রথম নয়। 2019 সালে সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলা, 2022-এ আবুধাবিতে হুথিদের আক্রমণ, প্রতিবারই আমেরিকার প্রতিরক্ষা প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন থেকেই উপসাগরের দেশগুলো বিকল্প খুঁজছে। সৌদি গেছে চীনের দিকে, রাশিয়ার দিকে, আমিরাতও ইরানের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। কিন্তু কাতার উল্টো আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে। 2022 সালে বাইডেন প্রশাসন কাতারকে দিল মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা, মানে ন্যাটো না হয়েও বিশেষ সামরিক সুবিধা। কাতার ভেবেছিল এটাই ঢাল, কিন্তু সেই ঢাল ভেঙে গেছে দোহার আকাশে। প্রশ্নগুলো এখনো জ্বলছে। দোহাকে আবারও আমেরিকার প্রতিশ্রুতির ফাঁকা শব্দে ভরসা করবে, নাকি চীন আর রাশিয়া শূন্যস্থান পূরণ করবে? উপসাগরের কূটনৈতিক হিসাব নিকাশ কি এবার নতুন পথে হাঁটবে? একদিকে যুক্তরাষ্ট্র, অবিশ্বাসের বেড়ে ওঠা দেয়া, অন্যদিকে বিকল্পের অভাব, যেন ঘন কুয়াশার ভেতর দিয়ে হাঁটছে কাতার। সেপ্টেম্বরের সেই রাত দোহাবাসীর কাছে এক ভয়ের স্মৃতি হয়ে থাকবে, কিন্তু এর বাইরেও এটা ছিল এক ঘোষণা, তুমি যতই নিরাপদ ভাবো, আগুন তোমার দোরগোড়ায় পৌঁছে যাবে।
আজ উপসাগরের আকাশে ভেসে বেড়াচ্ছে সেই আগুনের ছায়া। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে সেই রাত ফেলেছে এক দীর্ঘ অন্ধকার ছায়া। ইতিহাসের পাতা আজ আবার উল্টে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে বেজে উঠেছে নতুন এক বাজনা। দোহায় ইসরায়েলের বোমা পড়ার পর থেকেই এক ভিন্ন ছন্দে দৌড়াতে শুরু করেছে তেহরান। তাদের কণ্ঠে আজ প্রতিশোধের গান, তাদের হাতে আজ ভবিষ্যতের বারুদ। তারা বলছে, কাতার, আমরা তোমার পাশে আছি। আমরা দিতে চাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা নামের এক ভয়ঙ্কর গর্জন। কল্পনা করুন সেই প্রস্তাব। আয়াতুল্লাহর দেশ কাতারকে ডাকছে, আহ্বান জানাচ্ছে, তোমার দেশে আমাদের মিসাইল বসাও, তোমার বুক থেকে সরাও আমেরিকার ছায়া। কারণ দোহায় বসে আছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে 10,000 সৈন্য, যেখানে অসংখ্য যুদ্ধ বিমান আর মারণাস্ত্র। ইরান চায় সেই দুর্গ ভাঙতে, চায় সাম্রাজ্যের পতন ঘটাতে। মোস্তফা জারি, ইরানের এক আইন প্রণেতা, তিনি লিখলেন খোলা বার্তা। কাতারের আমিরকে আহ্বান জানালেন, তোমাদের সার্বভৌমত্বের জন্য এখনই সময়। আমেরিকার সৈন্যদের বিদায় দাও, আমাদের ক্ষেপণাস্ত্র বসাও তোমাদের আকাশে। এ যেন শুধু প্রস্তাব নয়, এ যেন ছুরির ধার, যা কাঁপিয়ে দিল উপসাগরের বুকে প্রতিটি প্রাসাদকে। মনে পড়ে 9 সেপ্টেম্বরের রাত। দোহায় হামলা চালালো ইসরায়েলি বিমান হামাসের সদর দপ্তর লক্ষ্য করে। সেই হামলায় লাল হয়ে উঠল শহরের আকাশ। টার্গেট ছিল খালিল আল হায়া, হামাসের শীর্ষ নেতা। কিন্তু সে মিশন ব্যর্থ হলো। তবুও সেই আগ্রাসন ছিল এক বার্তা, এক ভয়ঙ্কর ঘোষণা। মিত্র দেশের মাটিও এখন নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এলো অস্বস্তির সাফাই। আমেরিকা জড়িত নয়, এটা কেবল নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত। কিন্তু বিশ্ব জানে, যখন আগুন জ্বালে তখন ধোঁয়া আকাশ ভরে, এবং সেই ধোঁয়া ছড়িয়ে দিল সন্দেহ, ছড়িয়ে দিল উত্তেজনা। আর তেহরান, তারা থামেনি। তারা স্মরণ করালো জুনের সেই 12 দিনের যুদ্ধ, যখন কাতারের মার্কিন ঘাঁটিতে উড়েছিল মিসাইল। যদিও দোহা বলেছিল, আমরা প্রতিহত করেছি, কিন্তু সেই গর্জন শোনা গিয়েছিল উপসাগরের প্রতিটি দ্বীপে, প্রতিটি প্রাসাদে, প্রতিটি রাজপথে। আজকের প্রেক্ষাপটে সেটিই আবার ফিরে আসছে। কাতার দাঁড়িয়ে আছে এক সংকটে। কাকে বিশ্বাস করবে তারা? দীর্ঘদিনের মিত্র আমেরিকা, নাকি পারস্যের প্রতিবেশী ইরান, যে বলছে, আমরা তোমাকে ঝাল দেব, আমরা তোমাকে ক্ষেপণাস্ত্র দেব? এটা শুধু কূটনীতি নয়, এটা দাবার বোর্ডের চাল। এখানে প্রতিটি ঘুঁটি আগুনে নোড়া, প্রতিটি হাত বাড়ানোতে আছে সন্দেহের ছায়া। কাতারের আকাশ এখন হয়ে উঠেছে নাট্যমঞ্চ, যেখানে খেলছে ইসরায়েল, ইরান, আমেরিকা এবং কাতার নিজে। এক অভিনেতা, আবার এক দর্শকও। কোথায় যাবে এই গল্প? কোন মঞ্চে থামবে এই ছুটে চলা নাটক? সময়ই বলে দেবে। মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, দ্বিধায় সৌদি আমিরাত। রাতের আকাশে হঠাৎ আগুন, বোমার গর্জন যেন মধ্যপ্রাচ্যের বুক চিরে যাচ্ছে। একের পর এক হামলা, গাজা, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া, ইয়েমেন। ইসরায়েলের আঘাতে আজ গোটা মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলছে। যে আগুনের শুরু ছিল গাজায়, তা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। প্রথম দৃশ্য, গাজা। হাসপাতাল ভেঙে পড়ছে, হাজার হাজার প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ একে বলছে মানবিক বিপর্যয়। তবুও ইসরায়েলের দাবি, তারা নাকি শুধু হামাসের ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সাধারণ মানুষ। পানি নেই, খাবার নেই, সীমান্ত বন্ধ। এক টুকরো রুটি, এক ফোঁটা পানির জন্য সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন মৃত্যুর অপেক্ষায়। দ্বিতীয় দৃশ্য, লেবাননের সীমান্ত। হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনারা যেন চোখের ইশারায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। ইসরায়েলের বিমান গর্জে উঠছে, রকেট ছুটে যাচ্ছে লেবাননের আকাশ থেকে। আতঙ্কিত সাধারণ মানুষ মনে করছে, আবার হয়তো 2006 সালের ভয়াবহ যুদ্ধ ফিরে আসছে। তৃতীয় দৃশ্য, সিরিয়া। হোমস আর লাতাকিয়ায় ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে সামরিক ঘাঁটি। দামেস্কো, আলেপ্পোতে একের পর এক বোমা। ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী ঘাঁটি, অথচ সত্যিটা আরও বড়। সিরিয়ার ভাঙা ইতিহাসের ওপর আবার আগুন জ্বালাচ্ছে ইসরায়েল। চতুর্থ দৃশ্য, কাতার। দোহার আবাসিক এলাকায় হামলা, টার্গেট হামাসের নেতারা। যে কাতার এতদিন মধ্যস্থতাকারী ছিল, সেই কাতারকেই এবার চ্যালেঞ্জ জানালো ইসরায়েল। বার্তা স্পষ্ট, তোমরা নিরাপদ নও। উপসাগরীয় রাজনীতিতে এই আঘাত নতুন ভাঙন তৈরি করতে পারে। পঞ্চম দৃশ্য, তিউনিসিয়া।
উত্তর আফ্রিকার দেশ হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত। ইসরায়েল সেখানে হামলা চালালো। তিউনিসিয়ার সরকার একে যুদ্ধ ঘোষণার সমান বলছে। মানচিত্রের বাইরে গিয়েও ইসরায়েল বার্তা দিচ্ছে, প্রতিপক্ষ যেখানেই থাকুক সেখানে আঘাত হানবে তারা। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন ঘোষণা দিয়েছে রেড সিতে ইসরায়েলি স্বার্থে আঘাত আসছে। বিশ্ব বাণিজ্যের প্রধান পথ এখন আগুনের মুখে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, কিন্তু হুথিদের ঠেকানো এত সহজ নয়। এরা এর আগেও সৌদি ও আমিরাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে। এরই মধ্যে আরেক টুইস্ট, সৌদি আরব আর আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছিল, এখন তারা চাপে। কাতার ও তিউনিসিয়ায় হামলার পর আরব জনগণ ইসরায়েল বিরোধী হয়ে উঠছে। সৌদি বাধ্য হতে পারে অবস্থান বদলাতে। আমিরাত এখনো দ্বিধায়, কোন পথে যাবে তারা। এই আগুন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। রেড সি অস্থির হলে তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে ধাক্কা লাগবে। ইউরোপ দ্বিধায়, আমেরিকা খোলাখুলি ইসরায়েলের পাশে, আর চীন রাশিয়া সুযোগ নিচ্ছে, নতুন ব্লক গড়ে তুলছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যদি লেবানন সিরিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায় তবে তা হবে আঞ্চলিক যুদ্ধ। যদি হুথিরা রেড সি নিয়ন্ত্রণে নেয় তবে বিশ্ব অর্থনীতি থরথর করে কেঁপে উঠবে। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা। নিশ্চিত একটাই, এই আগুনে শুধু গাজা নয়, কাঁপছে পুরো দুনিয়া।